জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে দেশে ফিরছে শেখ হাসিনা, গদি ফিরে পেতে আওয়ামী লীগের ভয়ঙ্কর পরিকল্পনা। নির্বাচনের সময় যত ঘনিয়ে আছে ততই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নির্ভরযোগ্য সূত্রের দাবি, নির্বাচনের আগে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আওয়ামী লীগের ভেতরে জোর প্রস্তুতি চলছে। দলটির শীর্ষ পর্যায়ে বৈঠক, কৌশল নির্ধারণ ও আন্তর্জাতিক যোগাযোগ সব মিলিয়ে ক্ষমতা পুনরুদ্ধারে একটি সুপরিকল্পিত রাজনৈতিক শক কষা হচ্ছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। এরপরে জানিয়ে দেব জামায়াত জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির ভেতরে চরম অস্থিরতা, একের পর এক কেন্দ্রীয় নেতা দল ছাড়ায় প্রশ্ন উঠেছে নেতৃত্ব ও সাংগঠনিক শক্তি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাঙ্গন এনসিপির জন্য বড় সংকেত এবং আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। এবং সবশেষে সবচেয়ে আলোচিত খবর, তারেক রহমানের মনোনয়ন বাতিল। অভিযোগ উঠেছে অবৈধ অর্থের সঠিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বাড়ছে উত্তেজনা। প্রিয় দর্শক, এতক্ষণে সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি তবে নির্বাচনের আগেই দেশে ফিরছেন? ভারতের নিরাপদ আশ্রয় ছেড়ে হঠাৎ কেনই বা এই ফেরার গুঞ্জন? এদিকে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর তত্ত্ব। বলা হচ্ছে গদি ফিরে পেতে এক ভয়ঙ্কর পরিকল্পনা আছে আওয়ামী লীগ। কি সেই পরিকল্পনা, আর ২৬-এর নির্বাচনের আগে এই ফেরা কতটা বাস্তবসম্মত, আজ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তবে সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশে ফেরার বিষয়টি জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ভেতরে বাইরে শুরু হয়েছে নানা তৎপরতা। সজীব ওয়াজেদ জয় বারবার বলছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানা জারি হয়েছে, সেখানে তিনি কিভাবে ফিরবেন দেশে? তবে কি পর্দার আড়ালে কোনো বড় ধরনের সমঝোতা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে অংশ নিতে না পারলেও প্রক্সিক্স বা ছায়া শক্তির মাধ্যমে মাঠে থাকতে চায়। প্রথমত, জাতীয় পার্টির মতো তাদের মিত্র দলগুলোকে সামনে রেখে ভোটের মাঠে নিজেদের প্রভাব ধরে রাখা। দ্বিতীয়ত, দলের তৃণমূল নেতাকর্মীদের পুনর্গঠিত করে নির্বাচনের আগে বড় ধরনের শোডাউন বা অস্থিতিশীলতা তৈরি করা। বলা হচ্ছে দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের মাধ্যমে একটি মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি, যাতে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে অনুকূল পরিবেশ তৈরি করা যায়। একেই অনেকে ভয়ঙ্কর পরিকল্পনা হিসেবে দেখছেন। তবে বাস্তবতা কি এতই সহজ? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন কার্যত নিষিদ্ধের পথে। শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে শত শত মামলা। এই অবস্থায় দেশে ফেরা মানেই বড় ধরনের আইনি চ্যালেঞ্জ ও জনরোষের মুখে পড়া। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে আওয়ামী লীগকে আর কোনোভাবেই দেশে ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনার ফেরা আর আওয়ামী লীগের পরিকল্পনা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন চরম উত্তেজনার মোড়ে। সত্যি কি নির্বাচনের আগে কোনো নাটকীয় মোড় দেখা যাবে? আপনাদের কি মনে হয় শেখ হাসিনার ফেরার সম্ভাবনা কতটা? এবার বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ। একদিকে নির্বাচনের হাওয়া, অন্যদিকে দীর্ঘদিনের জোটে ফাটল। এবার আলোচনায় ন্যাশনালিস্ট পার্টি এনসিপি। জামায়াতে ইসলামীর সাথে জোট করা নিয়ে দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। খবর পাওয়া যাচ্ছে জামায়াত জোটে ঘোর আপত্তি জানিয়ে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন কেন্দ্রীয় পর্যায়ের একাধিক প্রভাবশালী নেতা। কেন এই হঠাৎ বিদ্রোহ? তবে কি বড় কোনো ভাঙনের মুখে এনসিপি? রাজনীতির মাঠে এখন জোটে টিকে থাকার চেয়ে আদর্শ রক্ষার লড়াই বড় হয়ে দাঁড়িয়েছে। এনসিপির দীর্ঘদিনের পরিকল্পনা ছিল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা, কিন্তু হঠাৎ করে জামাতে ইসলামীর সাথে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত শুরু হয় বিপত্তি। দলটির কেন্দ্রীয় কমিটির একাংশ মনে করছে এই জোট এনসিপির নিজস্ব ভাবমূর্তি ও প্রগতিশীল রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করবে। এই আদর্শিক বিরোধ থেকেই তৈরি হয়েছে চরম অসন্তোষ। গুঞ্জন উঠেছে শুধু মৌখিক আপত্তি নয়, ইতিমধ্যেই পদত্যাগপত্র প্রস্তুত করেছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তাদের দাবি জামায়াতের সাথে জোট করা মানে সাধারণ মানুষের ভোট হারানো।
দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় প্রভাবশালী এক নেতা জানিয়েছেন, আমরা নির্দিষ্ট একটি ধারার রাজনীতি করতে এসেছিলাম, কিন্তু এখন যদি ধর্মের তকমা লাগানো কোনো দলের লেজর বৃত্তি করতে হয় তবে রাজনীতি থেকে বিদায় নেওয়াই শ্রেয়। এই কোন্দল কি শেষ পর্যন্ত দলটিকে দ্বিখণ্ডিত করে ফেলবে? বিদ্রোহ সামাল দিতে এনসিপির হাইকমান্ড দফায় দফায় বৈঠক করছে, তবে জামায়াত জোটের সিদ্ধান্ত থেকে সরে আসা কি সম্ভব? নির্বাচনের আগে এই অস্থিরতা দলের জন্য বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে জামায়াত শিবির থেকে এখনও এই বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এনসিপির ভেতরে যদি এই নেতা হারানোর খেলা চলতেই থাকে তবে রাজনীতির মাঠে টিকে থাকাই তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এনসিপি কি পারবে তাদের কেন্দ্রীয় নেতাদের ধরে রাখতে, নাকি জামায়াত জোটের বলি হয়ে ভাঙবে এই পুরনো দল? আপনাদের কি মনে হয় এনসিপি নেতাদের এই সিদ্ধান্ত কি সঠিক? এদিকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র কি তবে বাতিল হয়ে গেল? সূত্রের দাবি, হলফনামায় দেওয়া সম্পদের বাইরে বিপুল পরিমাণ অবৈধ টাকার হিসাব দিতে না পারায় নির্বাচন কমিশন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা 17 আসনের হেভিওয়েট এই প্রার্থীর নির্বাচনী যাত্রা কি তবে শুরুতেই থমকে গেল? প্রকৃত তথ্য হলো, তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে ঢাকার 17 এবং বগুড়া 6 আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেনি, বরং তিনি সফলভাবে ভোটার নিবন্ধন সম্পূর্ণ করেছেন এবং তার হলফনামায় প্রায় 2 কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছেন। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকেও তিনি অব্যাহতি পেয়েছেন। আজ 3 জানুয়ারি 2026 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচন কমিশন থেকে আসেনি, বরং তিনি সফলভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। সম্পদের হিসাব, তারেক রহমান তার হলফনামায় 1,97,00,000 টাকার সম্পদের হিসাব জমা দিয়েছেন। নির্বাচন কমিশন বা দুর্নীতি দমন কমিশন দুদক এখন পর্যন্ত তার দেওয়া তথ্যের কোনো গরমিল বা অবৈধ টাকার প্রমাণ পায়নি। মামলার অবস্থা, হলফনামার তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে থাকা 77টি মামলার সব কয়টি থেকেই তিনি আইনগতভাবে অব্যাহতি পেয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে কোনো কার্যকর ফৌজদারি মামলা নেই।